সরকারি দাবি অনুযায়ী বিমানে একটি জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যার ফলে পাইলট জনবহুল এলাকা থেকে বিমানটি সাফল্যের সঙ্গে দূরে সরিয়ে নিয়ে গিয়ে নিরাপদে ইজেক্ট করেন, যদিও শুনতে একটি সাধারণ যান্ত্রিক সমস্যার মতো মনে হয়। এ ধরনের ব্যাখ্যা প্রায়শই তখনই আসে যখন ইউক্রেন নেটো সরবরাহকৃত F-16 এর মতো মূলধারার সামরিক সম্পদ হারায়। এমন ঘটনা এখন ক্রমেই বাড়ছে। এই বিবৃতিগুলো সাধারণত বাস্তব কারণগুলো এড়িয়ে চলে, যেমন রাশিয়ার R-77M, R-37M, অথবা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়া R-87 ও R-97 ক্ষেপণাস্ত্র। তবে এই ঘটনাটি ব্যতিক্রম। এই প্রথমবার একটি F-16 যুদ্ধে আঘাতপ্রাপ্ত হওয়ার পর পাইলট বেঁচে ফিরেছেন, ফলে এই বিমানের পূর্বের 0% পাইলট বেঁচে থাকার হার এখন বেড়ে দাঁড়িয়েছে 12 থেকে 14%। অনেকে একে ইউক্রেনে F-16 এর প্রথম বাস্তব সাফল্য বলেও দাবি করছেন। পাইলটের এমন বেঁচে যাওয়া, যদিও পরিসংখ্যানগতভাবে খুব একটা বড় নয়, অনেকেই একে রাশিয়ার নিকটবর্তী পরাজয়ের ইঙ্গিত হিসেবে প্রচার করছে। ইউক্রেন জানিয়েছে পাইলট এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং একটি কমিটি গঠন করা হয়েছে এই ঘটনার তদন্তের জন্য। রাশিয়ান সেনাবাহিনী এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি, তবে একাধিক সূত্র জানিয়েছে ঘটনার দিন ভোরে ব্যাপক ড্রোন হামলা চালায় রাশিয়া। এমনকি গুজবও উঠেছে বিমানটি একটি জেরেনিয়াম ড্রোনের সঙ্গে ধাক্কা খেয়েছিল, যদিও এটি নিশ্চিত নয়। তবে এটি ইউক্রেনীয় পাইলটদের চলমান চ্যালেঞ্জগুলোকেই প্রতিফলিত করে, যেখানে তাদের কখনো কখনো অটোক্যানন ব্যবহার করেও লড়াই করতে হয়। 2024 সালের মধ্যভাগে ইউক্রেন প্রথম F-16 পেতে শুরু করে এবং জুলাই মাসে প্রথম চালান আসে। কতগুলো বিমান বর্তমানে ইউক্রেনের হাতে আছে তা অজানা, তবে সূত্র মতে অন্তত 6টি ইতোমধ্যে হারানো হয়েছে ইউক্রেনের অসম আকাশযুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীর বিপরীতে। নেদারল্যান্ডস, বেলজিয়াম, ডেনমার্ক এবং নরওয়ে মিলে মোট 85টি F-16 সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। তবে এগুলো পুরনো ব্লক 15 MLU সংস্করণ, যেগুলো আধুনিক যুদ্ধক্ষেত্রে অযোগ্য। এই বিমানগুলো রাশিয়ার Su-30, Su-35, Su-57 ও MiG-31BM এর মতো উন্নত জেটের সঙ্গে পাল্লা দিতে পারে না, বিশেষ করে R-37M বা গুজবভিত্তিক R-97 ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে, যেগুলো 400 কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম। চ্যালেঞ্জ আরও বাড়ায় রাশিয়ার S-400 সিস্টেম, যেগুলো শত্রু বিমানকে আরও দূর থেকে গুলি করে ফেলতে পারে। বিভিন্ন সংঘর্ষে দেখা গেছে রাশিয়ার Su-35S যুদ্ধবিমান এই S-400 সঙ্গে একযোগে কাজ করছে, ফলে ইউক্রেনের F-16 পাইলটদের পালানোর কোনো সুযোগ থাকছে না। ইউক্রেনীয় সামরিক কর্মকর্তারাও উদ্বেগ প্রকাশ করেছেন। সাবেক মুখপাত্র কর্নেল ইউরি ইহানাত স্বীকার করেছেন যে ইউক্রেনে যে F-16 এসেছে তা রাশিয়ার 4+ প্রজন্মের যুদ্ধবিমানের কাছে হার মানে। তিনি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আধুনিকায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন, যার কোনোটিই এখনও বাস্তবায়িত হয়নি। একমাত্র সাম্প্রতিক উন্নতি হল সুইডিশ Saab-340 AW1C বিমান, যার কৌশলগত প্রভাব এখনও অস্পষ্ট। পাশাপাশি রয়েছে যন্ত্রাংশের ঘাটতি, বেশিরভাগ F-16 বিমানের কাঠামো ঠান্ডা যুদ্ধকালীন হওয়ায় মেরামতের জন্য যুক্তরাষ্ট্র ও নরওয়ে আরও কিছু নন-ফ্লাইট ওয়ার্থি বিমান পাঠাতে রাজি হয়েছে, তবে তা এখনও পৌঁছায়নি। অনেক সামরিক বিশ্লেষক ও অবসরপ্রাপ্ত মার্কিন যুদ্ধবিমান চালকরা বারবার সতর্ক করেছেন যে F-16 সমমানের প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করার উপযুক্ত নয়। এমনকি ইউক্রেনীয় পাইলটরাও স্বীকার করেছেন তাদের হাতে থাকা F-16কে সোভিয়েত আমলের Su-27 ছাড়িয়ে যায়। এটি আরও ট্র্যাজিক যে ইউক্রেনের এই Su-27 বিমানগুলো পুরনো সোভিয়েত সংস্করণ, অথচ রাশিয়া এখন উন্নত SM-2 SM-3 সংস্করণ ব্যবহার করছে, যেগুলোর পারফরম্যান্স অনেক গুণ বেশি। এর সঙ্গে যোগ হয়েছে Su-35S, A-50 AW1C বিমান ও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে গঠিত রাশিয়ার নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার, যেখানে ন্যাটোর বিমানের পক্ষেও টিকে থাকা কঠিন। ইউক্রেনীয়দের কথা তো বাদই দিন। R-37M ক্ষেপণাস্ত্র Su-35S বা MiG-31BM থেকে নিক্ষেপ করে ইতোমধ্যে 217 ও 213 কিলোমিটার দূর থেকে বিমান ধ্বংসের রেকর্ড করেছে। রাশিয়ার পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার Su-57 সম্ভবত নতুন R-97 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ রেকর্ড ছাড়িয়ে গেছে, সম্ভবত আরেকটি F-16 ভূপাতিত করতে গিয়ে। এই মারাত্মক অস্ত্রসম্ভারের বিপরীতে ইউক্রেনীয় পাইলটদের বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত কম। Su-35S শুধু দূর থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে না, এটি তথ্য S-400 সিস্টেমে পাঠিয়ে দিতে পারে, যার ফলে কোনো পাইলট পালাতে পারবে না, চাইলেও না।